This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুজোর ঢাকে কাঠি পড়েই গেল। হ্যাঁ, ছিল ৭০ হয়ে গেল ৮৫, আর মুখ্যমন্ত্রী বলেছেন কোনো চিন্তা নেই, সামনের বছর ১ লাখ। প্রথম যখন শুরু করেছিলাম ২৫,০০০ দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 ৭০ এসছে। এবার ৭০ থেকে স্ল্যাবটা বাড়িয়ে ৮৫,০০০ করে দিলাম। আশা করি এতেই আপনাদের চলবে। এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি করতে পারে বলুন? এবার যদি ১৫,০০০ বাড়তে পারে, আগামী দিনও বলে রাখলাম, আগামী বছর এটা ১ করে দেবো। কি ভালো, এবছর তো পাওয়াই গেল, সামনের বছরেরটাও জানা হয়ে গেল, তাই না? কিন্তু এই যে ৪৩,০০০ পুজোকে ৮৫,০০০ করে অনুদান, তাতে কত খরচ হচ্ছে? হিসেব বলছে গতবার পুজো কমিটিগুলোকে অনুদান দিতে রাজ্যের খরচ হয়েছিল প্রায় ২৮০ কোটি টাকা। ৪০,০২৮টি পুজো কমিটি রাজ্যের অনুদান পেয়েছিল। এর মধ্যে কলকাতা পুলিশ এলাকায় ছিল ৩,০০০ পুজো। এবার প্রায় ৪৩,০০০ পুজো, সোজা হিসেবে প্রায় ৩,০০০ পুজো বাড়ল। ফলে আগের ৪০,০০০-এর সঙ্গে এই অতিরিক্ত ৩,০০০ ক্লাবকে বাড়তি অনুদান দিতে হবে। অনুদানে রাজ্যের খরচ হবে ৩৬৫ কোটি ৫০ লক্ষ টাকা। বাপরে, হাতে টাকির টাকা নেই, রাজ্যে ডিএর টাকা দেওয়া যায় না। মুখ্যমন্ত্রী নিজে বলেন কোষাগারের হাল ভালো না, কেন্দ্রের বঞ্চনার কথা শোনান। আজকেও বঞ্চিত বাংলা বলেছেন, শোনালাম একটু আগেই। তখন যদি দুর্গাপুজো ঘিরে সরকারি কোষাগার থেকে কয়েকশো কোটি টাকা বেরিয়ে যায়, বিরোধীরা প্রশ্ন তুলবে না? আগে উঠেছে, ভবিষ্যতে উঠবে, এবারও উঠল। রাজ্যের অর্থনৈতিক দুরবস্থা কিভাবে কাটিয়ে উঠবে তার কোনো নির্দিষ্ট পরিকল্পনা রাজ্য সরকার নিচ্ছে না। মুখ্যমন্ত্রী তার ব্যক্তিগত সম্পত্তির মতো করে সবটাকেই দেখেন। বিগত সরকারের আমলে পুজো কমিটিরা পুজোর শেষে একটা অঙ্কের টাকা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে তারা দিতেন, আর আজকে এমন একটা জায়গায় দাঁড়াচ্ছে যে উল্টে টাকা দিয়ে নাকি পুজো, টাকা না দিলে নাকি পুজো হবে না, এই জায়গায় দাঁড় করাতে চাইছে। যারা ডিএ পাওয়ার জন্য রাস্তায় আজকে ক বছর ধরে বসে আছে, যারা প্রায় ৩ বছরের বেশি সময় ঠিক এইখানে কার্নিভাল মানে বিসর্জন তো এই রাজ্যের একটা শিল্প, মানে শিল্পকে বিসর্জন দিয়ে বিসর্জনটাকে উনি শিল্প করেছেন। পশ্চিমবাংলায় কাজের সুযোগ যুবকদের সবচাইতে কম, খুবই কম। সারা দেশের হাল খারাপ, রাজ্যের হাল তার চেয়েও খারাপ। ফলে খেলা মেলা পুজো উৎসবে সরকার মশগুল থাকছে। মানে এটার পুরো ক্রেডিট নিতে চাইছেন যে মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে বলে রাজ্যে দুর্গা উৎসব হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের রাজ্যের অর্থনীতির দুরবস্থা কোথায় গিয়েছে, মানুষের হাতে টাকা নাই, তাও কিন্তু বকলমে মমতা ব্যানার্জি তাহলে দেখিয়ে দিচ্ছেন। আমি বলবো মুখ্যমন্ত্রী, আপনি মানুষকে যাতে তাদের চাকরিটা হয় দিন, ডিএটা দিন, আমাদের এটা লাগবে না। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। দেখুন, এই বিতর্ক নতুন নয়, গতবারও হয়েছে, আদালত পর্যন্ত গড়িয়েছে বিতর্ক। সেখানে রাজ্যের যুক্তি, এই অনুদান এবং দুর্গাপুজো বাংলার মানুষের আবেগ সংস্কৃতির সঙ্গে জড়িয়ে। তার চেয়েও বড়, হাজার হাজার কোটি কোটি টাকার ব্যবসা জড়িয়ে এর সঙ্গে।
একটা দুর্গা পুজোকে কেন্দ্র করে 50,000 কোটি টাকার ওপর ব্যবসা হয় বাংলায়। অর্থাৎ আমার ঘরের টাকা ঘরে আসে, টাকাটা রোল হয়। আমি বিজেপির মতো অত জ্ঞানদাতা বা অত জ্ঞানবান লোক নই। আমার সহজ বুদ্ধি, টাকা দিতে হবে, ঘরে টাকা রেখে দিলে হবে না, টাকাটা কাজে লাগাতে হবে। আমি যত বেশি টাকা দেবো সেই টাকাটা ঘুরে আমার কাছে আসবে। দেখুন, মুখ্যমন্ত্রী যাই বলুন, অধীর চৌধুরীর মতো পোড় খাওয়া নেতারা এই অনুদানে ভোটের অঙ্কই দেখেন। সেই দুর্গাপুজো এতদিন চলেছে মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে। আজ সেখানে সরকার মানুষেরই টাকা, সরকারের টাকা মানে মানুষেরই টাকা, সেই মানুষের টাকা সরকার মানুষের মতামত না নিয়ে তারা বিনিয়োগ করছে ক্লাবগুলোতে দুর্গাপুজোর নামে। এগুলো কিছু না, আগামী দিনে ভোট একত্রিত করবার, পার্টিকে বাঁচানোর এবং নির্বাচনে জিতে আসার সমস্ত পরিকল্পনা। তবে এর মধ্যে আরো একটা আশ্চর্যের বিষয় আমার নজরে এসেছে। কি জানেন, এই যে রাজ্যের মন্ত্রী সুজিত বসু, বছর বছর পুজোর মিটিং হয়, বছর বছর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে তিরস্কার করেন রাস্তা আটকে যায় বলে, তার আলো, তার প্যান্ডেল সবকিছু দেখার জন্য লোকে উপচে পড়ে বলে। কিন্তু বছর বছর স্বপদে বহাল থাকেন সুজিত বসু। আজও তিরস্কৃত সুজিত বসু। টিভিতে শুধু আমার ছবি দেখাবে, সেই জন্য এমন কিছু আমি করলাম যে সেখানে সারা কলকাতা স্তব্ধ হয়ে গেল একটা পুজোতে, সারা জেলা স্তব্ধ হয়ে গেল একটা পুজোতে। এটা যাতে না হয় দেখতে হবে। সুজিত বোস এখানে আছেন, একটা সভূমি পুজোর জন্য পুরো এয়ারপোর্টটাই বন্ধ হয়ে যায় প্রায়। শুধু আমি একটা চমক দিয়ে লাইটিংয়ের খেলা করলাম, লেজারের খেলা করলাম, আরে প্লেনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, অন্য মানুষের ক্ষতি হতে পারে। স্ট্যাম্পিড যাতে না হয়, ক্লাবগুলোকে এটার জন্য দায়িত্ব নিতে হবে। সব থেকে মজার বিষয় হচ্ছে এই যে প্রতিটা মিটিংয়ে ধমক খান সুজিত বসু, তারপরে না তার পদ যায় দলে, না তার গুরুত্ব কমে, না তার মন্ত্রিত্বে কোনো হেলদোল হয়। কেন বলুন তো? মুখ্যমন্ত্রীর এই বকুনিটা কি সস্নেহ বকুনি? দুষ্ট ভাইকে তাই প্রকাশ্যে বারবার সামান্য কান মুলে দেন। সুজিত অস্বস্তি, শাসনে কি কাজ হচ্ছে? ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। নদী আপন বেগে পাগল পাড়া, সেই নদীর গতি মতোই চলছে। রাজভবন বনাম রাজ্যের সংঘাতের কথা বলছি, একেবারে পাগল পাড়া গতিতে। নানা সময় নানা ইস্যুতে সংঘাত বেঁধেছে। সাম্প্রতিকতম শপথ সংঘাত। ওই যে বরানগর আর ভগবানগোলার উপনির্বাচন হলো, তারপর বিধায়কদের শপথ ঘিরে সংঘাত, পাল্লা দিয়ে সুর চড়ালো রাজনীতি, তৃণমূল, বিজেপি। সংঘাতের জল এখনো। আজ বিধানসভার অধিবেশন বসলো। সদ্য বিধানসভা উপনির্বাচনে জয়ী 4 বিধায়কের শপথও হয়ে গেল। বিজেপি অনুপস্থিত। বিজেপির বক্তব্য, শপথ অসাংবিধানিক। তবে সকালে স্পিকার জানিয়ে দিয়েছেন যা হচ্ছে সব নিয়ম মেনে। নবনির্বাচিত 4 জন সদস্যকে আমরা এখানে আজকে তাদের শপথ গ্রহণ করাবো। রাজ্যপাল তার চিঠিতে কি বলেছেন সেটা আমি বলতে পারবো না। বিধানসভা তার নিজস্ব নিয়ম মেনে চলবে, সংবিধানকে মান্যতা দিয়ে। আমরা মনে করি যে আজকের যে 4 জনের শপথ এবং এর আগে যে 2 জনের শপথ, এই দুটো শপথই অসাংবিধানিক এবং অনৈতিক। যে 2 জন বিধায়ক যারা শপথ নিয়েছেন সেটা অসাংবিধানিক বলা রাজ্যপালকে জিজ্ঞেস করুন উনি কী হিসেবে অসাংবিধানিক বলেছেন। আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করবো না। আমি যা বলার আমি হাউসে বলে দিয়েছি, যা বলার হাউসের রেকর্ডে আপনারা পাবেন। ততদিন এলাবোরেটলি আমি বলেছি। সায়ন্তিকা রেয়াতের বেলায় যেরকম হয়েছিল সেরকম কিন্তু এবার হলো না। অধিবেশন বসলো, শপথ নিলেন শাসক দলের 4 বিধায়ক। 4 জনকে একসঙ্গে দেখছেন, সুপ্তি পাণ্ডে, মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী এবং মধুপর্ণা। এদিন অধিবেশনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও। বলেছেন স্পিকারের বক্তব্যের সঙ্গে তিনি একমত। রাজভবনের যদি শপথ করার অধিকার থাকে
তাহলে বিধানসভার কেন নেই? রাজ্যপালের উদ্দেশ্যে বলেন, লাইনে চলুন, বেলাইন হবেন না, বলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, আইনের ব্যাখ্যা দিতে গিয়ে বেআইনি করলে হবে না। দেখুন, সায়ন্তিকা রেয়াতের ক্ষেত্রে রাজ্যপালের নির্দেশ ছিল ডেপুটি স্পিকার শপথ পড়াবেন, তবে শপথ পড়িয়েছেন স্পিকার। তারপরে দুই বিধায়ককে আবার চিঠি রাজ্যপালের। কি লিখেছেন? এই শপথ অসাংবিধানিক। সেখানে দুই বিধায়কের 500 টাকা করে জরিমানার প্রসঙ্গ রয়েছে। আজ অধিবেশনে সেই প্রসঙ্গ তুলেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, আপনি চাইছেন 500 টাকা করে কাকে দেবেন? কিছু ধার বাকি আছে নাকি জলপানের জন্য টাকা লাগবে? ভাবুন, জলপানের ব্যবস্থা করে দিতে পারি বলছেন মুখ্যমন্ত্রী, একজন নতুন সদস্যকে বলছেন পেনাল্টি, উৎসাহ দেওয়ার বদলে শাস্তি দেওয়া। আপনি কি বুঝলেন? সেদিনের শপথ সংঘাত চলছে এবং তা আরো কদর্য চেহারা নিচ্ছে। বিধায়কদের শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজভবন আর বিধানসভার মধ্যে যে টানাপোড়েন চলছিল, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ খুললেন, শুধু নয় রাজ্যপালকে আক্রমণও করলেন। এমনকি রাজ্যপালকে এই কথা বললেন যে জরিমানার প্রসঙ্গ তুলছেন সিবি আনন্দ বোস, সেই জরিমানা আদতে কাকে দিতে হবে, কি করবেন সেই টাকা নিয়ে? মানে এটা এক ধরনের প্রভোকেশন। মানুষ জবাব দেবে কি, মানে তৃণমূলের কিছু লোককে খেপিয়ে দেওয়া হবে রাজ্যপালের গাড়ি গেলে, যেভাবে বিরোধী দলনেতার বা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়ির ওপরে পাথর ছোড়া হয়, এবার হয়তো রাজ্যপাল আক্রান্ত হবে। হাউসের মধ্যে মুখ্যমন্ত্রী যে ধরনের শব্দ চয়ন করেছেন অনেক আপত্তিজনক। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা এই ধরনের শব্দ আশা করিনি। রাজ্যপাল সম্পূর্ণভাবে ব্যক্তিগত আক্রোশের রাজনীতি করছেন। তার উচিত ছিল যারা উপনির্বাচনে বিধায়ক হয়ে এলেন যথাযথভাবে শপথের অনুমোদন দিয়ে দেয়া, সেগুলি তিনি দেননি, উল্টে জটিলতা তৈরি করেছেন। সাংবিধানিক প্রধানকে আক্রমণ করা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ধারাবাহিক তার কর্মসূচির মধ্যে পড়ে, যা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক এবং একটা রুচিহীন যে প্রক্রিয়া বলে আমরা মনে করি। আর 500 টাকা পার ডে যে ফাইনের ব্যাপারটা আছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও জানেন, তারপরেও তিনি কেন বললেন জানি না। টাকাটা সরাসরি রাজ্যপালের কাছেও যাবে না, বিল কেটেও রাজ্যপালের কাছে পৌঁছাবে না, ওটা রাজ্যের কোষাগারে জমা পড়বে। রাজ্যের অর্থনীতি দুরবস্থার যেখানে সংগতি নাই, সেক্ষেত্রে তো 1000-2000 টাকাও যদি ফাইন হিসাবে আসে, তাও তো আমাদের রাজ্যের জন্য লাভ। বিধায়কদের হয়ে যাচ্ছে শপথ, রাজ্যপাল টিভিতে দেখছেন, রাজ্যপাল কাগজে পড়ছেন এবং তিনি পুরোদস্তুর এই বিষয়টায় বিজেপির মুখপাত্রের মতো আচরণ করছেন। দেখুন, শপথ নিয়ে যতবার বলছি ততবার না একই রকম খারাপ লাগছে। বারবার মনে হচ্ছে দেশ দুনিয়ায় বাংলায় তো আরো অনেক বিষয় রয়েছে যা নিয়ে সত্যি আলোচনা করার মতো, যা সত্যি নজর দেওয়ার মতো। দুই বিধায়ক শপথ নিয়েছেন, তারপর বলা হচ্ছে অসাংবিধানিক জরিমানা। 4 জন আজ শপথ নিলেন, তারপর বলা হচ্ছে অসাংবিধানিক। কেন? সামান্য একটা বিষয় দুপক্ষ মিলেমিশে ইগোটাকে সাইডে সরিয়ে রেখে একটু সহযোগিতা করতে পারেন না? এত ইগো কিসের? রাজ্যপাল মানে রাজভবন, বিধানসভা বা নবান্ন, তারা কি একটু আপোষ করতে পারেন না? মাত্রা জ্ঞান থাকাটা রাজনীতিতেও জরুরি। রাজনীতিকরা, আমাদের মাননীয় রাজ্যপাল কবে বুঝবেন? খুব সাধারণ সামান্য একটা বিষয়কে টেনে এত নোংরা কদর্য জায়গায় নিয়ে যাচ্ছেন কেন? কি দেখছে বঙ্গবাসী? এটা কি প্রত্যাশিত আপনাদের মতো পদাধিকারীদের কাছে? প্রশ্নটা রাখলাম। এবার যা প্রশ্ন তা আপনি বিচার করুন উত্তর কি হবে। যা দেখাবো তা আদৌ জমিদারি না রংদারি, আপনি ঠিক করুন। মুখ্যমন্ত্রী তো প্রশাসনিক বৈঠকে বলেছিলেন জমিদারি নাকি সরকারি জমি যে যেমন খুশি দখল করবে, কিন্তু তার দলের লোকেরাই যেভাবে ঝান্ডা পুঁতে জমি দখল করছে, জমি কেন ড্রেন নর্দমাও ছাড়ছে না, নর্দমা দখল হয়ে যাচ্ছে। বিশ্বাস করুন, তাকে কি বলবো, আমি তো শব্দই খুঁজে পাচ্ছিলাম না। জমিদারি বলবো, এ তো জমি নয়,
নর্দমা, তার ওপরে তৃণমূলী পতাকা। রংদারি বললাম, রংদারি ছাড়া আর কোনো জুৎসই শব্দ আমি খুঁজে পাইনি। দলীয় ঝান্ডা যেখানে পুঁতব সেটাই আমার, এটাই থিওরি তৃণমূলের। সরকারি জমি যে কিভাবে লুট হয়েছে, নেতা কর্মীরা লুটে পুটে পেল্লায় প্রাসাদ হাঁকিয়েছেন, একজন শাহজাহান হয়েছেন, তা এতদিন ধরে লাগাতার দেখিয়েছি। শাসক দলের এক নেত্রী এবার বাগদার পঞ্চায়েত সদস্য, তিনি নর্দমা পর্যন্ত ছাড়েননি, বিশ্বাস করুন, তার ওপরে বাড়ি করে ফেলেছেন। লোকজন কিছু বললে বলছেন বেশ করেছি, কথায় বিন্দুমাত্র অনুশোচনা নেই। অধিকার নাকি রংদারিতেই জমিদারি? ওই যে বলে চোরের মায়ের বড় গলা, গোপা রায়ের কথা শুনলে আপনিও তাই বলবেন। উনি বাগদা পঞ্চায়েত সমিতির সদস্য, আগে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। জল নিকাশি ড্রেনের ওপর দিব্যি পাকা ঘর তুলে বসেছেন। যদি কেউ বলে থাকে সে মূর্খের রাজ্যে বাস করছে। ওই জমির পেছনে আমার নিজের মালিকানা সম্পত্তি রয়েছে। আমার যদি মালিকানা সম্পত্তি থাকে পিডব্লিউডি রাস্তার সামনে পেছনে, তাহলে সামনে কি অন্য লোকের হয়? দখলটা আমার। যুক্তি শুনলেন? পিডব্লিউডির পিছনের জমির মালিক তিনি, কিন্তু সেই মালিকানা কি পিডব্লিউডির জমি দখলের অধিকার দেয়? আর যদি আমি পিডব্লিউডির ইয়েতে যে কনস্ট্রাকশন করি, তাহলে আপনাকে শুরু করতে হবে নঞ্চাপোতার থেকে বাগদা নতুন বাজার পর্যন্ত। ওখানে যে বিল্ডিংগুলো হচ্ছে, 3 তলা 4 তলা 5 তলা যে বিল্ডিংগুলো হচ্ছে, তাহলে তারা কি করেছে? আমি তো এই নতুন করে করেছি। ওনার কথার মানে আশা করি বুঝেছেন, ওরা পারলে আমিও পারি। কিন্তু উনি যাদের কথা বলছেন তারা তো পঞ্চায়েত সদস্য নন, শাসক নেতাও নন। একজন জনপ্রতিনিধি হয়ে তিনি যদি সরকারি জমি নিজের জমি মনে করেন, বাকিরা তো তাকে দেখি সাহস পাবে। জমি ছেড়ে দিন, ড্রেন, একজন শাসক দলের জনপ্রতিনিধি ড্রেনও ছাড়বেন না? ওরা পারলে পরে বাগদা বনগা যে রোডটা রয়েছে না, বাগদা এবং বনগা রোডের পরে ঘর করবে, এই হচ্ছে ওদের টেন্ডেন্সি, সবটা ওদের লাগবে। এই তর্কে যদি যেতে হয়, হ্যারিসন রোডের যে রাস্তার দুই ধারে বেতনা নদী, আমাদের স্বপ্নের নদী, সেই দুধারে প্রচুর দোকান হয়েছে এবং অবৈধভাবে দোকানের দখল নিয়ে কনস্ট্রাকশন করে মোটা মোটা টাকায় বিক্রি হয়েছে। সেইগুলো কেন দেখছেন না যে বলেছেন এই কথাটা? সে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছে। অর্থাৎ তারা যদি সরিয়ে না নেয়, তাহলে প্রশাসন তাদের প্রশাসনিক যে সিস্টেমের মধ্যে দিয়ে যেটা হবে সেটা হবে। এরা হচ্ছে একজন শাহজাহানের মতন আচরণ করছে, বাগদাটাকে নিজের সম্পত্তি মনে করছে। তার বোঝা উচিত না ড্রেনের পর এটা চলা যায় না। সুযোগ দিলে বিরোধী বলবেই। যা দেখছেন এর কোনোটাই তো বিচ্ছিন্ন ঘটনা বলে এড়াতে পারেন না। এই যে চতুর্দিকে এক ছবি, বাগদার পঞ্চায়েত সদস্যের কথা শুনেই বুঝে গেছেন তিনি একা নন। পিডব্লিউডির জমি এক চিটিয়া দখল হয়েছে। এলাকার লোকজন থেকে পঞ্চায়েত প্রধান পর্যন্ত সকলে স্বীকার করছেন। এটা তো শুধু এখানে না, বাজার টাজার মিলে বাজার ফাজার সব সম্পূর্ণ জায়গায়। কৃষি মান্ডির সামনে দিয়ে যেটা হচ্ছে, কৃষি মান্ডির সামনে গর্ত জায়গা ভরাট করে সেখানে কলম তুলে বিল্ডিং হচ্ছে, অনেক আছে। ওই আপনার যেটা মেন রোড, যেটা হেইসন রোড যেটা বলে, ওই মেন রোডের ওইখানে বেতনার কুলে যতগুলো দোকান হয়েছে সব অবৈধ নির্মাণ। দেখুন, বিষয়টা আপনারাও জানেন, আমরাও অনেকটা জানি। লোকাল প্রশাসন হিসেবে আমরা দেখেছি যে পিডব্লিউডির পাশ দিয়ে কিছু ড্রেন আছে, সেই ড্রেনের উপর কিছু মানুষ কর্মসংস্থানের লক্ষ্যে তারা সেই ড্রেনের উপর ঘর করেছেন। সেরকমভাবে ওখানে অনেক লজও আছে, অনেক বড় বড় দোকানও আছে, হয়তো গোপাদু সেই দোকানটা করেছেন, তো খোঁজে দেখছি। এখন পিডব্লিউর পরে তো বহু মানুষ দোকানদারি করে আছে। রাস্তাঘাট যখন দরকার তখন ওরা তারা ভেঙে টেঙে দেয়, দিয়ে তারা রাস্তা বাড়িয়ে যেটা হয়। সেই ক্ষেত্রে সরকার যখন দরকার হবে সরকার নিশ্চয়ই ভেঙে দেবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও টনক যে নড়েনি, এই ছবিগুলোই বলে দিচ্ছে। তবে এই পঞ্চায়েত সদস্য নিজের যুক্তিতে অনড়। আমার পাশে কাউকে চুরি করতে দেখলে আমিও চুরি করব। বেআইনি, আমি তো বলছি আমার পেছনে কনস্ট্রাকশন করতে হবে, আমার ঘর করতে হবে, তার মাল মেটারে রাখার জন্য আমি করেছি। তাহলে যদি বেআইনি হয় তাহলে ওইগুলো কি হবে? যেখানে 3 তলা বিল্ডিং আছে, 2 তলা বিল্ডিং আছে। বাবা, তৃণমূলের যুক্তি। তুমি যদি অধম হও, আমি উত্তম হব কেন? আমি আরো অধম হব। ভাবুন,
আর যে কি কি দেখাতে হবে, ড্রেন পর্যন্ত ছাড়বে না তৃণমূল। যাকে এরপর আমরা বরং নিজেদের কথা ভাবি, নিজেদের সুরক্ষার কথা ভাবি, ভবিষ্যতের দিকে তাকাই। ও সুরক্ষা বলতে মনে পড়লো, রেলের সুরক্ষার জন্য আজকের বাজেটে বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। বরাদ্দ 1,08,795 কোটি টাকা। এবারে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কবচ পরিকাঠামো তৈরিতে, জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একের পর এক যেভাবে দেশ জুড়ে রেল দুর্ঘটনা ঘটেছে, এমনকি অশ্বিনী বৈষ্ণবর জন্মদিনে ওই যে শেষ ট্রেন দুর্ঘটনা ঘটল, সেদিন রেলমন্ত্রীর জন্মদিন ছিল। সেদিনও প্রায় অনেক মানুষের প্রাণহানি হয়েছে। তাতে যে রেল মন্ত্রক উদ্বিগ্ন, তাই সুরক্ষার জন্য বরাদ্দ অর্থেই প্রমাণিত। রেলমন্ত্রী বলেছেন, কবচ 4.0 3 দিন আগে RDSO থেকে অনুমোদন পেয়েছে, যা অতীতের কবচ সুরক্ষা ব্যবস্থা থেকে অনেক বেশি উন্নত। দেশের প্রতিটা কোণে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতেই এই নতুন কবচ 4.0 ব্যবহার করা হবে। সিগন্যালিং সিস্টেম, রেল ট্র্যাক, স্টেশন মনিটরিং, টেলিকম সিস্টেম, ইঞ্জিন সহ সুরক্ষার সঙ্গে যুক্ত গোটা বিষয়টি এই কবচ 4.0 ব্যবস্থায় রয়েছে। এখনো অবধি কবচ সুরক্ষায় রেল নেটওয়ার্ককে মুড়ে দিতে মোট 4,275 কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল বসানো হয়ে গেছে, জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। अभी कवच 4.0 अभी कुछ दिनों पहले, 2 दिन पहले अप्रूव हुआ है। कवच एक हार्डवेयर प्लस सॉफ्टवेयर प्लस ऑप्टिकल फाइबर प्लस टेलीकॉम टावर प्लस ऑन ट्रैक सिस्टम का पूरा कॉम्बिनेशन है, प्लस डेटा सेंटर एट द स्टेशन, उसका पूरा कॉम्बिनेशन है। तो इसमें कवच 4.0 अप्रूव होने से देश अपना नेटवर्क बहुत ही डाइवर्स नेटवर्क है। देश का जो नेटवर्क है वो बहुत डाइवर्स नेटवर्क है। अलग अलग जगह अलग अलग समय पे अलग अलग सिस्टम्स बने हैं। सारे सिस्टम्स को ध्यान में रखते हुए सॉफ्टवेयर पूरा बने, ये उद्देश्य था कवच 4.0 का। तो कवच 4.0 के अप्रूवल से अब बहुत ही रैपिड पेस पे इसका इंस्टॉलेशन चालू होगा। দেখুন, কবচের গুণগান তো আগেও শুনেছি, কিন্তু এটা কাজে আসেনি। এবার 4.0 ভার্সন হয়তো কাজে দেবে, বিশ্বাস তো রাখতেই হবে। তবে এদিকে যথেষ্ট স্বস্তির নিঃশ্বাস ফেলল কেন্দ্র। কেন জানেন? নিটকে ঘিরে। নিট এবং প্রশ্ন ফাঁস, এই নিয়ে রাজনীতির নিটফল কে ঘরে তুলবে গতকাল পর্যন্ত তুমুল মারামারি হয়েছে, এমনকি সংসদেও। কিন্তু নিটকে আজ ক্লিন চিট দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আবার নেওয়া হবে না নিট। আবেদনকারীদের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। নিটে অস্বচ্ছতার কোনো প্রমাণই মেলেনি। প্রশ্ন ফাঁস আর প্রশ্ন কেলেঙ্কারি এক জিনিস নয়। নিটের ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট শীর্ষ আদালত। অভিযুক্ত পরীক্ষার্থীদের শনাক্ত করার নির্দেশ, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ। কিন্তু বিরোধীরা এখানেও সোচ্চার। তারা বলছেন, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, মাথা পেতে নিতে হবে। কিন্তু অদ্ভুতভাবে গতকালই কোনো প্রশ্ন কেলেঙ্কারি ঘটেনি নিটে বলেছিলেন কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শুনুন। With full responsibility, I would like to submit in front of House, through you, sir, there is no evidence of paper leak in last 7 years in any numbers. So there are incidents. Already this case, right now, Speaker, sir, this case is going in front of Honorable Supreme Court. All the things has come out. Every question has put in front of Supreme Court. Honorable CJI is personally presiding over that bench, and with full responsibility, I can say, in last, after NTA, more than 240 examination has been conducted. More than 5 crore students has been applied, and more than 4.5 crore students successfully participated in the examination. These are the all fact and records. শুরুতেই বলেছিলাম, মনে আছে, নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন এবার মমতা ব্যানার্জি। কিন্তু কি আশ্চর্য, এক্ষুনি খবর পাওয়া গেলেও নীতি আয়োগের বৈঠক বয়কট করতে পারে ইন্ডিয়া জোটের শরিক দলগুলোর মুখ্যমন্ত্রীরা। আগামী 27 জুলাই দিল্লিতে এই বৈঠক হওয়ার কথা। কি করবে তৃণমূল? ঠোটকাটা আবার আগামীকাল রাত 8টায়।